ওকে দেখো, আজকে আমরা কেমিস্ট্রি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে বিয়ার ল্যাম্বার্টের ইকুয়েশনটা পড়ব। এটা আমাদের কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির লাস্ট টপিক। ওকে, আচ্ছা, বিয়ার ল্যাম্বার্ট করার আগে আমরা এক কাজ করি, একটু বাকি যে বিভিন্ন ছড়ানো ছিটানো জিনিস একটু বাকি ছিল সেগুলো আগে একটু দেখাই দিই। ফার্স্ট অফ অল ওই যে প্রাইমারি স্ট্যান্ডার্ডের যে একটা লিস্ট দিব বলছিলাম সেটা একটু লেখো, যে কারা কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আজকে এই চ্যাপ্টার শেষ হইলে আমরা নেক্সট দিন থেকে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন স্টার্ট করব। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের আমরা একটা লিস্ট করি, আমরা অলরেডি কয়েকটা লিখছিলাম। সো ওইগুলো তো আছেই, এর পাশাপাশি তুমি নতুন করে এইগুলো একটু দেখো। সো 1 আমাদের একদম ফার্স্টে হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, 2 H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড H2C2O4 ডট 2H2O, দেন তোমার এরকম, এটা তুমি অ্যারোমেটিক কম্পাউন্ড যখন পড়াবো অর্গানিক কেমিস্ট্রিতে তখন শিখবা। এরকম একটা কম্পাউন্ড আছে, এটা অতটা নেসেসারি না, জাস্ট আমি জানার জন্য রেখে দিলাম। তারপর নর্মাল যে বেনজোইক অ্যাসিড আছে সেইটা, বেনজোইক অ্যাসিড দেখতে এরকম। ওকে, এরপরে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, বাট এইগুলো খুব রেয়ার, আমাদের পরীক্ষায় মেনলি এইটা আর এইটাই আসে। আর এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও যেগুলো আমি টিক দিব এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর হচ্ছে KiO3 মানে পটাশিয়াম আয়োডেট, পটাশিয়াম আয়োডেট। তারপর KBrO3, আর হচ্ছে সোডিয়াম অক্সালেট Na2C2O4। তারপর হচ্ছে কপার সালফেট ডট 5H2O। ক্লিয়ার? সো এইগুলো আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে মনে রাখবো। আগে যে কয়টা লিখছি সেইগুলো তো আছেই, আর আজকে আরও কয়েকটা লিখে দিলাম। এর বাইরে যা যা আছে সেগুলোকে তোমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হিসেবে চিনবা। ঠিক আছে? পরীক্ষায় যদি আসে তুমি এইগুলোর বাইরে যেগুলো থাকবে অপশন সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স এইটাই যে এগুলো একদম পুরোপুরি পিওর হয়, অলমোস্ট 99%, 99.98% পিওর। সো এগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, মানে এইগুলো ইউজ করে অন্যদের কোয়ান্টিটি বের করা হয়। ঠিক আছে? আচ্ছা, সো 3 নম্বর কম্পাউন্ডটার অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো ওরকম নাম নাই, আমরা এটাকে তোমার ইউপ্যাক নেম করতে পারি, যে এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6, এটা হচ্ছে 1,2 বেনজিন ডাইওইক অ্যাসিড, 1,2 বেনজিন ডাইওইক অ্যাসিড। আর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। সো এইগুলোই, আরও অনেকগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আছে, বাট আমাদের অ্যাকচুয়ালি অতগুলো দরকার নেই, এই কয়টা মনে রাখতে পারলেই হবে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স তো এইগুলা ছাড়া যেগুলো সেগুলো। আচ্ছা, তারপর টাইট্রেশন রিলেটেড কিছু টার্ম আছে, সেইগুলো একটু বলে দিই। তোমরা যখন কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করবা তখন এটার সম্পর্কে জানবা যে টাইট্রেশন রিলেটেড কী কী টার্ম আছে। মানে টাইট্রেশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী করি, মেনলি মানে নিউট্রালাইজ করি বা কোনো একটা জিনিসের কনসেন্ট্রেশন আমরা মেজার করতে পারি। সো এগুলো হচ্ছে টাইট্রেশনের বেসিক আইডিয়া। যেমন অ্যাসিড বেস টাইট্রেশন হয়, তারপর তোমার এই অক্সিডাইজার রিডিউসার এগুলোর সাথে এগুলোর টাইট্রেশন হয়। সো এই টাইট্রেশন রিলেটেড কিছু টার্ম আছে, যেমন প্রথম যে টার্মটা সেটা হচ্ছে টাইট্রান্ট, টাইট্রান্ট বাংলায় টাইট্রান্ট, ট্রান্ট, অর এটার আরেকটা নাম হচ্ছে টাইটার, টাইট্রান্ট অর টাইটার।
সো টাইট্রান্ট বা টাইটার হচ্ছে কোনো একটা টাইট্রেশনে যেটার কনসেন্ট্রেশনটা নোন, মানে যার ঘনমাত্রাটা তুমি আগে থেকে জানো সেটাকেই আমরা টাইট্রান্ট বা টাইটার বলি। ক্লিয়ার? যার ঘনমাত্রাটা বা কনসেন্ট্রেশনটা তুমি আগে থেকেই জানো সেটাকে আমরা টাইট্রান্ট বা টাইটার বলি। অ্যান্ড এইটাকে আমরা বুরেটে নিই, মানে বুরেট নামক এক ধরনের তোমার আছে, তোমার এক ধরনের গ্লাসের একটা বুরেট হচ্ছে দেখতে অনেকটা এরকম এরকম। ওকে, সো যেটার কনসেন্ট্রেশন আমরা জানি সেটাকে আমরা টাইট্রান্ট বা টাইটার বলি, অ্যান্ড সেটাকে আমরা বুরেটে নিই। ঠিক আছে, এইটুক জানলেই হবে, বাকিটা তোমরা যখন ল্যাব করবা তখন শিখবা। আর সেকেন্ড টার্মটা হচ্ছে টাইট্রেট বা টাইট্রান্ট, টাইট্রেট অর টাইট্রান্ট। এখানে টি, এটা ডি, টাইট্রেট অর টাইট্রান্ট। টাইট্রেট বা টাইট্রান্ট হচ্ছে যার কনসেন্ট্রেশনটা তুমি জানো না, আননোন কনসেন্ট্রেশন, যারটা বের করতে চাচ্ছ। ওকে, তুমি তো টাইট্রেশন করে কিছু ক্যালকুলেশন করে, যেমন অ্যাসিড বেস টাইট্রেশন করবা বা রিডক্স টাইট্রেশন করবা, ওইগুলো করে দেন তো কনসেন্ট্রেশন বের করবা, তাই না? সো যারটা বের করবা সে হচ্ছে টাইট্রেট বা টাইট্রান্ট, অ্যান্ড এইটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কে নিই, কনিক্যাল ফ্লাস্কে নিই। আবার অনেক সময় এটাকে পিপেটেও নেওয়া হয়। আসলে এটা ম্যাটার করে না তুমি কোনটাতে কি নিচ্ছ। যেমন আমরা যখন এক্সপেরিমেন্ট করি আমরা দেখা যায় যে এটাকে ইচ্ছা হলে পিপেটে নেই, কনিক্যাল ফ্লাস্কে নেই, এটা আসলে ম্যাটার করে না। বাট কিছু নর্মাল কেমিস্ট্রি ল্যাবের কিছু নর্মাল রেগুলেশন আছে যেগুলো একটু ফলো করলে ভালো। সো এই হচ্ছে টাইট্রেশন রিলেটেড দুইটা টার্ম। আর এখানে এরপর তো স্ট্যান্ডার্ড সলিউশন বললামই, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড হইতে পারে আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হইতে পারে। সো এইটুকু একটু দেখানোর ছিল। আর আরেকটা হচ্ছে যে কিছু এক্সট্রা রিডক্স রিয়াকশন, মানে যেগুলো একটু ডিফারেন্ট। কিছু এক্সট্রা মানে একটু ডিফারেন্ট টাইপের রিডক্স রিয়াকশন হয়। যেমন তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার কম প্রপোর্শন রিডক্স রিয়াকশন, কম প্রপোর্শন রিডক্স রিয়াকশন। তারপর হচ্ছে সেকেন্ডটা ডিসপ্রপোর্শন রিডক্স রিয়াকশন। তারপর হচ্ছে অটো রিডক্স রিয়াকশন। আচ্ছা, কম প্রপোর্শনের বাংলা হচ্ছে সামঞ্জস্যতা জারণ বিজারণ বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া। আর এটা হচ্ছে অসামঞ্জস্যতা রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অটো রিডক্স বা স্বজারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া, অটো রিডক্স রিয়াকশন। আইডিয়াগুলো খুবই ইজি। আর লাস্ট ওয়ান হচ্ছে ব্লিচিং রিয়াকশন, এটাও এক ধরনের রিডক্স রিয়াকশন। ব্লিচিংটা তোমরা 9-10-এ পড়ে আসছো। আচ্ছা, এই ফার্স্টে অটো রিডক্স রিয়াকশনটা দিয়ে বলি। অটো রিডক্স রিয়াকশন হচ্ছে, একটা এক্সাম্পল দিই। ধরো লিড নাইট্রেট, সেটা লিড নাইট্রেট এরকম, সেটাতে হিট দেওয়ার জন্য লিড অক্সাইড প্রডিউস হচ্ছে। এখানে যে কয়টা রিয়াকশন দেখবো এগুলো একদম স্টার মার্কওয়ালা রিয়াকশন, এগুলো তোমার একদম টানা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সো 2 লিড নাইট্রেট, এটার হিট দিলে তোমার 2 লিড অক্সাইড প্লাস 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন প্রডিউস হয়। তুমি একটা রিয়াকশন শিট বানাবা, এই চ্যাপ্টারে যত রিয়াকশন শিখছো, যেগুলো তুমি নিজে নিজে লিখতে পারো বা যেগুলোই মুখস্থ করছো, সবগুলোর একটা শিট বানাবা অ্যান্ড এইগুলাকে স্টার দিয়ে রাখবা সেখানে। ঠিক আছে, সো 2 লিড নাইট্রেট থেকে এটা প্রডিউস হয়। সো অটো রিডক্স রিয়াকশনের এইটা একটা এক্সাম্পল। তারপর আরেকটা এক্সাম্পল হয় এরকম যে ধরো পটাশিয়াম নাইট্রেট, এই নাইট্রেট টাইপের সল্টগুলোই বেসিক্যালি এটা বেশি শো করে। KNO3, সেটা দেখা যায় KNO2 প্লাস অক্সিজেনে প্রডিউস হয়, কনভার্ট হয়। ব্যালেন্স করে দেই। ওকে, সো এখানে অটো রিডক্স রিয়াকশন বলতে যেটা বোঝায়, দেখো যে এই KNO3-র
এই KNO3 তে আমাদের যে পটাশিয়াম সে +1 ছিল, এখানেও +1 আছে অক্সিডেশন নাম্বার। নাইট্রোজেন এই জায়গাতে কত আছে? এখানে নাইট্রোজেন হচ্ছে তোমার +1 + x - 4 = 0, দ্যাট ইজ নাইট্রোজেন আছে হচ্ছে 3। সো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +3, বাট এখানে কত? এখানে হচ্ছে +5। তার মানে আমরা বুঝতেছি যে নাইট্রোজেনটা এখানে বিজারিত হচ্ছে বা রিডিউসড হচ্ছে। বাট আরেকটা জিনিস দেখো, এইখানে অক্সিজেনের সবাই যেহেতু যদিও -2, বাট এই অক্সিজেনগুলোর অক্সিডেশন নাম্বার কিন্তু 0। এটা কিন্তু অক্সিডেশন হচ্ছে। সো অটো রিডক্স রিয়াকশন মানে হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের মধ্যেই যদি এরকম হয় যে ওই কম্পাউন্ডটারই কোনো একটা অ্যাটম বা কোনো একটা পরমাণু জারিত হয়েছে বা অক্সিডাইজড হয়েছে, আর কেউ একজন রিডিউসড হয়েছে বা বিজারিত হয়েছে, আমরা সেটাকেই অটো রিডক্স রিয়াকশন বলবো। ঠিক আছে, শত জারণ বিজারণ বিক্রিয়া। এই লিড নাইট্রেটের ক্ষেত্রেও সেম। লিড নাইট্রেটে আমাদের এই অক্সিজেনের এখানে সবাই -2, বাট এখানে অক্সিজেন হচ্ছে 0। হ্যাঁ জোহার বলো। হ্যাঁ, এখানে হিট অ্যাপ্লাই করা হয়, এই যে ট্রায়াঙ্গেল সাইনটা হিট ইন্ডিকেট করে। ঠিক আছে, আর লিডের অক্সিডেশন নাম্বার এখানে চেঞ্জ হচ্ছে না, নাইট্রোজেনেরটা এখানেও চেঞ্জ হচ্ছে। তোমার অক্সিজেন আগে -2 ছিল, এখানে 0 হয়েছে একটা কেজে, আবার নাইট্রোজেনও এখান থেকে চেঞ্জ হয়েছে। তুমি বের করে নিও যে কোনটা কত করে চেঞ্জ হয়েছে। সেগুলো হচ্ছে অটো রিডক্স রিয়াকশন। দেন হচ্ছে কম প্রপোর্শন রিডক্স রিয়াকশন বা কম প্রপোর্শন রিডক্স রিয়াকশন বা সামঞ্জস্যতা জারণ বিজারণ বিক্রিয়া। এটারও এক্সাম্পলগুলো স্টার দিয়ে লিখে রাখো। যেমন ধরো হাইড্রোজেন সালফাইড 2H2S, সেটার সাথে তুমি যদি সালফার ডাইঅক্সাইড রিয়াকশন করাও, তাহলে এই রিয়াকশনটা এরকম হয়। দেখো, 2টা H2O প্রডিউস হয় অ্যান্ড 3টা সালফার প্রডিউস হয়। এখানে সালফারের এই কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন নাম্বার -2, আর এইটাতে +4, বাট এইখানে সেটা কি হয়েছে? 0। ক্লিয়ার? সো দেখা গেছে যে এরকম হয়েছে যে এইখানে একটা রিয়াকশনে কোনো একটা অ্যাটমের একজন জারিত হয়েছে, মানে একজন অক্সিডাইজড হয়েছে, আর একজন রিডিউসড হয়েছে। একই জিনিস, একজন অক্সিডাইজড আর একজন রিডিউসড। সো এই টাইপের রিয়াকশনকে আমরা বলি কম প্রপোর্শন রিডক্স রিয়াকশন বা সামঞ্জস্যতা বিক্রিয়া। ওকে, আর এটার আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখানে শুধু তাই না, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা দুইজনই অক্সিডাইজড আর রিডিউসড হয়ে একটা কমন অক্সিডেশন নাম্বারে রিচ করছে। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে কম প্রপোর্শন রিয়াকশনে অক্সিডাইজড রিডিউসড হবে, বাট আলটিমেটলি ওই অ্যাটমটা একটা ফিক্সড অক্সিডেশন নাম্বার গেইন করবে। ওকে, আর এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখাই এখানে। KBrO3 প্লাস 5KBr প্লাস 6HCl, এখান থেকে প্রডিউস হয় 6KCl প্লাস 3 ব্রোমিন প্লাস 3H2O। ওকে, সো এখানে ব্রোমিনের এইখানে দেখো -1 ছিল, বাট এখানে এটা 0। আর ব্রোমিনের এই কম্পাউন্ডে এটা ছিল +5, বাট এখানে সেটা 0। সো এই যে একজন অক্সিডাইজড হয়েছে আর এইজন কি রিডিউসড হয়েছে, অ্যান্ড একটা কমন অক্সিডেশন নাম্বার গেইন করছে। সো এটা একটা কম প্রপোর্শনেশন রিয়াকশন। আর ডিসপ্রপোর্শনেশন হচ্ছে ঠিক উল্টাটা, যে তোমার অক্সিডাইজড হবে, রিডিউসড হবে, বাট কমন কোনো ইয়াতে আসবে না, মানে কমন অক্সিডেশন নাম্বারে আসবে না। আমরা ডিসপ্রপোর্শনেশনটা একটু নিচে লিখে দেখাই। অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে এখানেও একজন ইয়া হবে, অক্সিডাইজড হবে, আর আরেকজন রিডিউসড হবে, বাট কমন কোনো অক্সিডেশন নাম্বার গেইন করতে পারবে না। যেমন 3 ক্লোরিন প্লাস 6 সোডিয়াম হাইড্রক্সাইড, হিট দাও, পাওয়া 5 NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। মুখস্থ রাখার মতো রিয়াকশন।
এখানে ক্লোরিন প্রথমে ছিল 0, এখানে হইতেছে -1, আর এখানে এটা +5, ঠিক আছে। সো দেখো এই অ্যাটমটাই রিডিউসড হয়েছে, এই অ্যাটমটাই এখানে অক্সিডাইজড হয়েছে, অ্যান্ড তারা কোনো কমন জায়গাতে রিচ করেনি। সো এর জন্য এটা কি একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরেট। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট। দেখো যখন অক্সিজেন 3টা সেটাকে আমরা সোডিয়াম ক্লোরেট বলি, আর যদি এখানে 4টা থাকতো সেটাকে আমরা বলতাম সোডিয়াম পার ক্লোরেট। ওকে, এই ডিফারেন্সগুলো যাতে মনে থাকে। আমরা যদিও এইগুলো ইনঅর্গানিক নোমেনক্লাচার যখন পড়বো চ্যাপ্টার 3-তে ফার্স্ট পেপারে তখন শিখব। সো ডিসপ্রপোর্শনেশন গেল। আর ব্লিচিংটা আমি অ্যাকচুয়ালি আর দেখাইতে যাচ্ছি না, এটা তোমরা বই থেকে একটু রিডিং পড়ো। ব্লিচিংটা আগেও ছিল, যে অ্যাকচুয়ালি বিভিন্ন অক্সিডাইজার রিডিউসাররা ওই যে নেসেন্ট অক্সিজেন বা নেসেন্ট হাইড্রোজেন প্রডিউস করে, মানে জায়মান অক্সিজেন বা জায়মান হাইড্রোজেন প্রডিউস করে, ওরা হচ্ছে কালার উঠাইতে পারে, অথবা তোমার কালার প্রডিউস করতে পারে, অথবা তোমার জীবাণু মেরে ফেলতে পারে। এগুলো তোমরা আগে দেখছো, রাইট? ওই যে ব্লিচিং পাউডার কীভাবে তোমার জার্মসকে কিল করে, এটা ছিল না ক্লাস 9-10-এ? সো ওইটা হচ্ছে ব্লিচিং রিয়াকশনের একটা এক্সাম্পল। এটা একটু বই থেকে ফলো করবা, বইয়ে একটা ছোট প্যারাগ্রাফ আছে হয়তো, ওইটা একটু দেখে নিও। ওকে, হ্যাঁ ক্লাস 9 না, বই হচ্ছে কলেজের বই ফলো করবা, 9-10-এর বই আর কখনোই দেখতে হবে না তোমার। আচ্ছা, সো এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট পোর্শনটায় আসি, হুইচ ইজ বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন। বিয়ার-ল্যাম্বার্টের সূত্র, ফর্মুলাটা খুবই ইজি, বাট আমি একটু ডেরিভেশনটা দেখাবো। ডেরিভেশনটা বুঝতে না পারার চান্সই বেশি, কারণ এটাতে একটু ইন্টিগ্রেশন লাগে। ওকে, আচ্ছা, সো এই বিয়ার আর ল্যাম্বার্ট হচ্ছে দুইজন আলাদা আলাদা সায়েন্টিস্ট। সো এই যে সায়েন্টিস্ট ল্যাম্বার্ট, সো ল্যাম্বার্ট একটা ল দিছে, দেখো ল্যাম্বার্টস ল। আচ্ছা, বিয়ার-ল্যাম্বার্টস ল আমাদের কেন লাগবে? এটা রিজন হচ্ছে যে আমরা তো কনসেন্ট্রেশন বের করতে পারি, রাইট? যে এস সমান হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MP, বাট এই ফর্মুলাটায় অনেক ঝামেলা। আমাদের W জানতে হবে আগে থেকেই, আমাদের ওইটা মলিকুলার ম্যাস জানতে হবে, মানে হিউজ অনেক ঝামেলা করা লাগতেছে, রাইট? সো এইগুলো না করে আমরা একটা মডার্ন একটা সিস্টেম বের করব, যে কি করব, এরকম একটা ডিভাইস বানাবো, যে একটা আমার কাছে একটা গ্লাসের টিউব থাকবে, যেই গ্লাসের টিউবটাতে আমি যেই সলিউশনের কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি সেটা দিয়ে ওই টিউবটা ফিল আপ করবো, অ্যান্ড দেন আমরা ওইখান থেকে লাইট রে পাস করব। যেন তেন লাইট না, এই লাইটটা হচ্ছে মনোক্রোম্যাটিক লাইট। মনোক্রোম্যাটিকের বাংলা হচ্ছে একবর্ণী আলো। একবর্ণী মানে হচ্ছে লাইটের তো 7টা কালার, অনেক কালার আছে, রাইট? 7টা মেজর কালার আছে তোমার ভিপগিয়ন, ভায়োলেট থেকে ইন্ডিগো রেড পর্যন্ত। সো যে কোনো একটা ফিক্সড কালারের লাইট হতে হবে। আর মনোক্রোম্যাটিক লাইট মানেই হচ্ছে এটার ওয়েভ লেংথটাও ফিক্সড হতে হবে। লাইট একটা ওয়েভ, সো এটার ওয়েভ লেংথটা ফিক্সড হতে হবে। অ্যান্ড লাইট হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা ওয়েভ। এটা আমরা ফিজিক্সে পড়বো, ফিজিক্যাল অপটিক্সে। সো এই লাইট রেটা যখন পাস হয়, আমাদের লাইটের ইন্টেন্সিটি বলতে একটা টার্ম আছে, যে কোনো ওয়েভেরই অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি বলতে একটা টার্ম আছে। সো আমাদের ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যদি I0 হয়, দেখা যায় এই পাশ থেকে লাইটটা তত বেশি বের হয় না, মানে এই পাশ থেকে লাইটটা IT অ্যামাউন্ট বের হয়। মানে দেখা যায় এটা একদম কমন একটা ফেনোমেনন। ধরো তুমি একটা গ্লাসের মধ্যে একটা শরবত নিলা, দেন তুমি যদি একটা লেজার লাইট ওইটার ভিতর দিয়ে পাস করো, দেখবা ওই পাশ দিয়ে লেজার লাইটটা বের হওয়ার পর ওইটা একটু কম ব্রাইট মনে হচ্ছে। ওকে, সো এইটাই ওই আইডিয়াটা। সো আমরা এই যে I0 আর IT এর রেশিও বের করে খুব ইজিলি কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারি। ইন্টেন্সিটি মানে হচ্ছে তোমার তীব্রতা, আলোর তীব্রতা, মানে ব্রাইটনেস, ঠিক আছে? সহজভাবে বললে ব্রাইটনেস। সো এই যে আপতিত আলোর বা ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি অ্যান্ড বের হয়ে যাওয়া আলো বা ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা,
সেটা ইউজ করেই আমরা খুব ইজিলি কনসেন্ট্রেশন বের করতে পারি। সেটার জন্যই এই বিয়ার ল্যাম্বার্টের ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখন একটা এই যে ডিভাইসটা, এই ডিভাইসটার একটা নাম আছে, সেটাকে বলা হয় স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার, আবার পোলারিমিটারও বলা হয় অনেক সময়, বাট আমরা স্পেকট্রোমিটারই এখন এটা স্পেকট্রোমিটার হিসেবেই শিখব। এখন এই ল্যাম্বার্ট একটা ল দিছে। ল্যাম্বার্টের ল হচ্ছে, ল্যাম্বার্টের নাম স্টার্ট হয় কি দিয়ে? এল দিয়ে। সো এর জন্য তার এল জিনিসটা খুব ফেভারিট। সে এই যে লটা দিছে, সে লটাও দিছে হচ্ছে লেংথ রিলেটেড। ল্যাম্বার্ট একটা ল দিছে যে এই যে আমি একটা লাইট রে পাস করলাম, এটা তো আস্তে আস্তে মানে কম ব্রাইট হয়ে গেছে, রাইট? প্রথমে অনেক ব্রাইট লাইট ছিল, এই সলিউশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় এটা আস্তে আস্তে ব্রাইটনেসটা কমে গেছে। তো সে বলছে এই যে ইন্টেন্সিটি বা তীব্রতা যে হ্রাসের হার, বা এটা ডিক্রিজিং যে রেট, দ্য ডিক্রিজিং রেট অফ, দেখো, দ্য ডিক্রিজিং রেট অফ the intensity, with length, এই যে লেংথ, তার নামের শুরুতে এল, ওইটার জন্য এখানেও এল। সে বলছে যে এই যে ইন্টেন্সিটিটার যে চেঞ্জিং রেটটা হচ্ছে মানে এই লেংথের রেসপেক্টে, মানে পার 1 ইউনিট লেংথ গেলে কতটুক ইন্টেন্সিটি কতটুক কমে যায়। সো দ্য ডিক্রিজিং রেট অফ দি ইন্টেন্সিটি উইথ রেসপেক্ট টু লেংথ বা অর উইথ লেংথ, মানে ম্যাথমেটিক্যালি বললে ডিডি এল অফ আই, দ্য ডিক্রিজিং রেট অফ দি ইন্টেন্সিটি উইথ লেংথ ইজ প্রপোর্শনাল। আচ্ছা, ডিক্রিজিং যেহেতু এখানে একটা মাইনাস হবে, ইজ প্রপোর্শনাল মানে সমানুপাতিক, is proportional to the length of the concentration, to the length of the solution, to the length of the solution. আমি এটাকে একটু সিম্পলি বলি, তোমরা আগেই লেখো না, ঠিক আছে? এটাতে বোঝাচ্ছে যে কোনো একটা, আর অবশ্যই এই যে ইয়াটা আছে, কনসেন্ট্রেশনটা আছে, বা এই যে মিডিয়ামটা আছে, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট হইতে হবে, আদারওয়াইজ তো লাইট পাসই করবে না। তো এখানে স্টেটমেন্টটা এমন যে তুমি যদি কোনো একটা এরকম সলিউশনের মধ্য দিয়ে, মানে একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্য দিয়ে একটা ফিক্সড ওয়েভ লেংথের বা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোকরশ্মি বা মনোক্রোমেটিক লাইট পাস করো, তখন সেই লাইটের ইন্টেন্সিটি ডিক্রিজিং রেট উইথ লেংথ, মানে ডিডিএল অফ আই, প্রপোর্শনাল বা সমানুপাতিক হবে ওই যে সলিউশনটা আমার আছে সেটার দৈর্ঘ্যের। মানে ব্যাপারটা এরকম যে যত লম্বা দ্রবণ নিবা তত তোমার লাইটটা ডিম হয়ে বের হবে, মানে তত এটা ইয়া হয়ে যাবে, মানে তত এটার ব্রাইটনেস কমে যাবে। এটা কমন সেন্স, আমরাও বুঝতে পারি। ওকে, সো সে কিছু এক্সপেরিমেন্ট করে এটাকে প্রপোর্শনাল বলছে। সে দেখছে যে এটা আসলে প্রপোর্শনাল হয়, লেংথের সাথে সাথে প্রপোর্শনাল হয়। আচ্ছা, সরি, এখানে লেংথের সাথে সাথে প্রপোর্শনাল না, এইটা একটু চেঞ্জ করো, টু দি ইন্টেন্সিটি অফ দি সলিউশন, টু দি ইন্টেন্সিটি, এটা একটু চেঞ্জ হবে। লেংথের সাথে সাথে প্রপোর্শনাল, বাট ওইটা অ্যাকচুয়ালি এইটার রেজাল্ট হিসেবে আসবে, আমরা ওইটা এখন দেখবো না, এটা একটু পরে আসবো। বাট এখানে এইটুকু এইটা বুঝতে হবে যে কোনো একটা সলিউশনে এই যে লাইটকে যখন ইনসিডেন্ট করব, সেটা যখন বের হয়ে যাবে, সেটার যে ডিক্রিজিং রেট, সেটা হচ্ছে তার যে কোনো একটা মোমেন্টে, ধরো লাইটটা যখন এইখানে আসে, এই মোমেন্টে তার তীব্রতা যত বেশি, সে তত তাড়াতাড়ি মানে ইয়া হয়ে যাবে, মানে তত তাড়াতাড়ি তার ব্রাইটনেস কমবে। তীব্রতা যত বেশি, তার ব্রাইটনেসটা তত তাড়াতাড়ি কমবে। ওকে, মানে একদম প্রথমে ব্রাইটনেস অনেক বেশি, ধরো আমরা যদি একটা আই ভার্সেস লেংথ গ্রাফ আঁকি, একদম প্রথমে লাইটের ব্রাইটনেসটা অনেক বেশি, দেন ওইটা কি খুব দ্রুত কমে যাবে, রাইট? কারণ যত ব্রাইটনেস বেশি তত তাড়াতাড়ি এটা কমে। এটা ল্যাম্বার্ট বলছে এক্সপেরিমেন্ট থেকে। দেন ব্রাইটনেস যত কমবে, এরপর কি রেটটাও কমবে। সো আলটিমেটলি গ্রাফটা দেখতে এরকম একটা গ্রাফ হবে। ওকে, যত তোমার ব্রাইটনেস কমবে, তত ব্রাইটনেস কমার রেট আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, সো সেই কথাটা বলছে। সো এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি যে নেগেটিভ ডিডিএল অফ আই ইজ প্রপোর্শনাল টু আই, মানে ইন্টেন্সিটি ডিক্রিজের রেট ইন্টেন্সিটিরই প্রপোর্শনাল। আর আমরা জানি যে কোনো একটা প্রপোর্শনালিটি রিলেশনে আমরা চাইলে একটা
কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। সো এখানে ইকুয়াল দিয়ে আমি একটা কনস্ট্যান্ট দিলাম কে। এখন আমার টার্গেট হচ্ছে আই এর একটা ইকুয়েশন বের করা। ওকে, সো এটার জন্য আমাদের একটু ইন্টিগ্রেশনের নলেজ লাগবে, যেটা এখানে আমার এক্সপ্লেন করাটা একটু টাফ। সো আমি এখানে যেটা করব, দেখো আইকে চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, আর এই ডিএলটাকে এই পাশে নিয়ে গেলাম, অ্যান্ড দেন বোথ সাইড ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স হচ্ছে লন এক্স। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ ডিআই বাই আই হবে লন আই। আচ্ছা, সো এটাকে আমরা লিখতে পারবো লন আই। এটা যখন ইন্টিগ্রেশন শিখবা তখন বুঝবা। মাইনাস লন আই ইজ ইকুয়াল টু, এখানে আবার লিমিট বসাইতে হবে, একটু দাঁড়াও, লন আই, আর এখানে কে, ডিএলকে ইন্টিগ্রেশন করলে আসে এল। এখন এই ইন্টিগ্রেশনটার লিমিট বসাবো। একদম প্রথমে যখন এই টিউবের মধ্য দিয়ে লাইট রে পাস করা শুরু করে নাই, যখন লাইটটা এই জায়গাতে আসে, তখন তার ব্রাইটনেস বা ইন্টেন্সিটি কত, আই নট। সো এখানে আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আই নট। আর যখন বের হয়ে গেছে আমি বললাম, তখন এটার ইন্টেন্সিটি হচ্ছে আইটি। সো এটার আপার লিমিট হচ্ছে আইটি। আর এখানে লেংথের লিমিটটা কত হবে, একদম যখন লাইটটা ঢুকেই নাই তখন তো লেংথটা জিরো, রাইট? সলিউশনের লেংথ জিরো। আর একদম যখন বের হয়ে যাচ্ছে তখন সে টোটাল কতটুক লেংথ ক্রস করছে, এল। সো এটার আপার লিমিট এল। সো এখানে আই নট, আইটি, জিরো, এল। এখান থেকে আসবে লন আইটি বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস লন আইটি বাই আই নট ইজ ইকুয়াল টু কে এল। সো লন আই নট বাই আইটি ইজ ইকুয়াল টু কে এল। ক্লিয়ার? সো এইটা আসছে, বুঝতে পারছো? এখানে আইটি না বলে আমরা আরেকটা করতে পারি, যে যেহেতু আইটিটা অ্যাকচুয়ালি লেংথের একটা ফাংশন, আমরা এটাকে আই এল দিয়ে লিখতে পারি। আই এল দিয়ে লেখো, এটা বেটার হবে। আর এই ডেরিভেশনটা দরকার নেই, জাস্ট দেখানোর জন্য। ওকে, সো আই জিরো বাই আই এল ইজ ইকুয়াল টু কে এল। এখান থেকে দেখো আমরা যদি লনটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাই, তাহলে হ্যাঁ সাফন বলো। আচ্ছা, মাইনাসটা হচ্ছে এই যে ভিতরে ঢুকছে, পাওয়ার হয়ে গেছে কত, -1। সো এটা উল্টাই গেছে ভিতরে, বুঝতে পারছো? আই নট ইজ ইকুয়াল টু আই এল ই টু দি পাওয়ার কে এল। সো এখান থেকে লেখা যায় আই এল ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস কে এল। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস কে এল। এটা হচ্ছে ল্যাম্বার্টের ল থেকে আমরা পেলাম। এটা হচ্ছে ল্যাম্বার্টের ফর্মুলা। একদম সেম ফর্মুলাটাই কোইন্সিডেন্টালি বিয়ারও দিছে, বাট সে এটাকে অন্যভাবে বলছে। দেখো, মানে সবই সেম। সে বলছে যে দ্য ডিক্রিজিং রেট অফ দি ইন্টেন্সিটি অফ দি সলিউশন ইজ প্রপোর্শনাল টু তোমার আচ্ছা, এখানে ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য সলিউশন। সে বলছে ইন্টেন্সিটি উইথ কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রার সাথে সাথে এই ইন্টেন্সিটি চেঞ্জের রেট, ইন্টেন্সিটি ডিক্রিজের রেট, সেটা হচ্ছে ডিডিসি অফ আই। কনসেন্ট্রেশন, এইটাকে ডিডিসি লিখি, কনসেন্ট্রেশনকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করতেছি। তো সে বলছে দ্য ডিক্রিজিং রেট অফ দি ইন্টেন্সিটি উইথ কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন যত বেশি হবে, তুমি চিন্তা করো এটার ভিতরে যত বেশি কনসেন্ট্রেশন হবে তোমার, এটা কিন্তু তত তাড়াতাড়ি ডিক্রিজ হবে, তাই না, ব্রাইটনেসটা? সো এর জন্য সে বলছে যে কনসেন্ট্রেশনের সাথে সাথে ডিক্রিজিং রেটটাও ইন্টেন্সিটির প্রপোর্শনাল। সো এখানে আমাদের গ্রাফটা এখন এল এর জায়গায় সি ভার্সেস আই গ্রাফ হবে, সেটাও দেখতে সেম। আর এখানে আমাদের জাস্ট ডিডি এল এর জায়গায় লিখতে হবে সি, তারপর এই পাশেও সি। এখানে আপার লিমিটটাও চেঞ্জ হবে,
0 থেকে c হবে, কারণ একদম প্রথমে যখন আমি সলিউশনে ঢুকিই নাই আমার সলিউশনে কোনো কনসেন্ট্রেশন নাই, যখন পুরোটা বের হয়ে গেলাম আমার সলিউশনের কনসেন্ট্রেশন কত, এটার অরিজিনাল যে কনসেন্ট্রেশন উইচ ইজ c, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে I0 থেকে IL, আর এটা হচ্ছে c 0 থেকে c, তো সবই সেম থাকলো, জাস্ট এখানে আসবে c। এটাকে আমরা কে প্রাইম বললাম কারণ নাইলে দুইটা একই হয়ে যায়, এটাকে আমরা কে প্রাইম নাম দিলাম। এটা হচ্ছে বিয়ারের ল, একদম হুবহু সেম। আর এখানে আমরা এক কাজ করব, উপরে এটাকে বিয়ার্স ল লিখি। ক্লিয়ার? সো আর বিয়ারের এখানে আমাদের অ্যাকচুয়ালি এটাকে IL না বলে আমাদের, আচ্ছা এটাকে IL ঠিকই আছে, ঠিক আছে। সো আমরা L লেন্থ নিচ্ছি, মানে এটা লেন্থ হচ্ছে L আর কনসেন্ট্রেশন হচ্ছে C। সো দেখো আমরা দুইটা ফর্মুলা পেলাম, কি কি একটু রিক্যাপ করো, যে IL ইজ ইকুয়াল টু I নট e টু দি পাওয়ার মাইনাস KL অ্যান্ড IL ইজ ইকুয়াল টু I নট e টু দি পাওয়ার মাইনাস K প্রাইম C। এটাকে তুমি যদি ICও লেখো, দেখো IC আর IL কিন্তু এক, কারণ ওই সলিউশনটার মধ্য দিয়েই তো এটা বের হয়েছে, রাইট? সো দুইটাকে আমি IL বলতে পারি। এখন এখান থেকে দেখো কি করা যায়, আমরা যদি এই দুইটাকে মার্জ করি, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, মানে এখান থেকে বলা যায় যে ফার্স্ট ইকুয়েশনটা থেকে বলা যায় IL হচ্ছে, আচ্ছা দুইটাকে মার্জ করে দাও, জাস্ট সিম্পলি মার্জ করে দাও, দুইটাকে মার্জ করলে এরকম আসবে IL ইজ ইকুয়াল টু I নট e টু দি পাওয়ার মাইনাস KL ইন্টু K প্রাইম ইন্টু C ইন্টু L। এখন এখানে একটা প্যাচ লাগবে যে এইটা আমি এভাবে মার্জ করলাম কিভাবে। অ্যাকচুয়ালি প্রপোর্শনাল রিলেশনে ধরো A ইজ প্রপোর্শনাল টু B অ্যান্ড A ইজ প্রপোর্শনাল টু C, তাই না? এরকম যখন লেখো তখন এখান থেকে একবারে লেখো না যে A ইজ প্রপোর্শনাল টু BC। এটা কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে মার্জ করা। এখানে এই দুইটাই হচ্ছে প্রপোর্শনাল, IL এটারও প্রপোর্শনাল, এটারও প্রপোর্শনাল, সো দুইটাকে মার্জ করলে এটা আসবে। একটু বাসায় এটা বোঝার ট্রাই করি। সো এই দুইটাকে কম্বাইন্ড করলে যে ইয়াটা আসে, ফর্মুলাটা আসে, এটাই হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টস ইকুয়েশন। ওকে, এখন আমরা এইখানে বেসটাকে চেঞ্জ করে ফেলবো, মানে এটাকে ইতে না রেখে আমরা লগে নিয়ে যাব, মানে 10 টু দি পাওয়ারে নিয়ে আসবো। সো 10 টু দি পাওয়ারে নিয়ে আসার জন্য এটাকে এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস K প্রাইম CL, অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে আমরা এই যে কনস্ট্যান্টগুলো এগুলোকে জাস্ট নতুন নাম দিয়ে দিলেই হবে, ডাবল প্রাইম আর ট্রিপল প্রাইম দিলাম। কারণ কি? কারণ এটা জাস্ট চিন্তা করো যে এটা হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিক। সো ই টু দি পাওয়ারকে যদি তুমি 10 টু দি পাওয়ার সামথিংয়ে কনভার্ট করতে চাও, ধরো ই টু দি পাওয়ার 5, এটা সমান 10 টু দি পাওয়ার কত? এটাকে এভাবে লিখতে পারো যে ই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ই টু দি পাওয়ার লন 10 টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার 5, এভাবে লেখা যায়, তাই না? সো আলটিমেটলি এই পুরাটাকেই আমরা 10-এর উপর একটা লগ আছে এইভাবে চিন্তা করতে পারি। ক্লিয়ার? সো এইখানে আমাদের যদি এই বেসটাকে আমরা চেঞ্জও করে ফেলি, আমাদের এটা অতটা চেঞ্জ হবে না, জাস্ট চেঞ্জ হবে এই K আর K প্রাইম দিলে। সেই জন্য আমরা ওই নতুন কনস্ট্যান্টের নাম দিছি K ডাবল প্রাইম অ্যান্ড K ট্রিপল প্রাইম। ঠিক আছে? আমরা ফার্স্টেও এটা করতে পারতাম যে এখানে এটাকে ই টু দি পাওয়ার মাইনাস KL না লিখে আমরা 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে লিখতে পারতাম, আর এটাকেও আমরা 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে লিখতে পারতাম। একটা রিলেশন আছে এরকম যে ln 10 ইজ ইকুয়াল টু হচ্ছে log 10 বাই log E। সো log 10 তো 1,
সো এখান থেকে বলা যায় যে ln 10 হচ্ছে 1/log e, বুঝতে পারছো? সো এখান থেকে তোমার বোথ সাইডে যদি তুমি ই নাও তাহলে e টু দি পাওয়ার ln 10 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার log 1/e, log 1/e দ্বারা না এটা লেখা যাবে না, যাই হোক e টু দি পাওয়ার 1/log e এটা লিখতে পারবো। সো আসলে আমরা চাইলে বেসটা খুব ইজিলি চেঞ্জ করে ফেলতে পারি। e টু দি পাওয়ার ln 10 তো 10, সো 10 ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার 1/log e। সো এটা একটু বাসায় নিজেরা ট্রাই করে দেখো যে আসলে e টু দি পাওয়ার সামথিংকে তুমি 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে লিখতে পারবা, জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম এখানে মাল্টিপ্লাইড হবে। সো যেহেতু এটা প্রপোর্শনাল আমরা এটাকে এইভাবেই লিখলাম যে IL ইজ ইকুয়াল টু I নট 10 টু দি পাওয়ার মাইনাস K ডাবল প্রাইম K ট্রিপল প্রাইম CL। ওকে, আমরা এই পুরো ব্যাপারটাকে আরও সহজ করে ফেলবো যে এই IL বাই I নট ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস, এই দুইটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলেও তো একটা কনস্ট্যান্টই আসবে, তাই না? এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দেই এপসাইলন, এপসাইলন CL। অ্যান্ড দেন যদি 10 টু দি পাওয়ার সামথিং, এটা মানে কি মাইনাস এপসাইলন CL ইজ ইকুয়াল টু হচ্ছে লগ IL বাই I নট, অ্যান্ড দেন তোমার এপসাইলন CL ইজ ইকুয়াল টু লগ I নট বাই IL। ILও বলতে পারো, ITও বলতে পারো। ওকে, সো এখান থেকে আমরা যে ফাইনাল যে সমীকরণটা পাইলাম এটাই হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সবচেয়ে সহজ ফর্মুলা। অ্যান্ড আমরা এই যে ডেরিভেশনটা যত টাফ লাগতেছে ম্যাথগুলো ততটাই ইজি। ওকে, এই লগ I নট বাই ILকে আবার এ হিসেবে এক্সপ্রেস করা হয়, এটাকে বলা হয় এ হচ্ছে অ্যাবজর্বেন্স, একে বলা হয় অ্যাবজর্বেন্স বা বিশোষণ মাত্রা। বাংলা টার্মগুলো মনে রেখো, কারণ এইগুলোতে ম্যাথে এই টার্মগুলোর জন্য প্যাচ লাগে। বিশোষণ মাত্রা। সো আমাদের ফর্মুলাটা ফাইনালি কি হলো? এ ইজ ইকুয়াল টু এপসাইলন CL। ওকে, একদম ইজিলি এ ইজ ইকুয়াল টু এপসাইলন CL। আচ্ছা শোনো, প্রুফটা ইজি রাখার জন্য এক কাজ করা যেত, আমরা এখানে যখন এই যে লন পাইছিলাম সেটাকে আমরা একবার লগে নিয়ে যেতে পারতাম। ওকে, পুরো প্রুফটা তাহলে অনেক ইজি থাকতো। যেমন লনকে লগে নেওয়া যেত, এখানে আসতো তখন লগ I নট বাই IL ইজ ইকুয়াল টু এখানে K প্রাইম C, অ্যান্ড যখন একটা লনকে লগে কনভার্ট করা হয়, একটা লনকে যখন আমরা লগে কনভার্ট করব তখন আমার এই পাশে একটা তোমার লগ ই দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? সো তখন এটা আই হোপ একটু ইজিয়ার হবে, যে এটাকে তখন এই পুরো টার্মটাকে তুমি একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারো। যাদের কাছে এটা একটু মানে বাজে লাগতেছে সেটা এভাবে করতে পারো যে K ডাবল প্রাইম C, একবারে এখান থেকে লিখলাম লগ I নট বাই IL ইজ ইকুয়াল টু K ডাবল প্রাইম C। আর সিমিলারলি আমরা ওই যে ল্যাম্বার্টের ইকুয়েশনকে এভাবে লিখতে পারতাম লগ I নট বাই IL ইজ ইকুয়াল টু K ট্রিপল প্রাইম L। ওকে, অ্যান্ড দেন এখান থেকে একবারে বলা যায় যে আমাদের এই যে লগ I নট বাই IL এই দুইটা আসলে প্রপোর্শনাল টু CL। দেখো এইটা আর এটা মাল্টিপ্লাই না, অ্যাকচুয়ালি দুইটাই হচ্ছে প্রপোর্শনাল টু C টাইমস L। সো সেইটাকেই আমরা ইকুয়েট করার জন্য এখানে একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে আসি যেটার নাম হচ্ছে এপসাইলন। এইভাবে চিন্তা করাটা আরও সহজ, আমি শুধুই পেঁচাইছি। যাই হোক, সো আমাদের সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে A ইজ ইকুয়াল টু এপসাইলন CL। পরীক্ষার জন্য আমার জাস্ট এই একটা ফর্মুলা মেমোরাইজড রাখলেই হবে, A ইজ ইকুয়াল টু এপসাইলন CL। সো এ হচ্ছে অ্যাবজর্বেন্স বা বিশোষণ মাত্রা, ই এর একটা নাম আছে, এটা হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি। মোলার অ্যাবজর্পটিভিটি, এটার নাম মোলার অ্যাবজর্পটিভিটি অর মোলার অ্যাবজর্বেন্স কোফিশিয়েন্ট। আমি বলবো যে এটার ডেরিভেশনটা তোমাদের দরকার নেই, ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন আছে তো দরকার নেই। জাস্ট ফর্মুলা মুখস্থ রাখো যে
A ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। এই এপসাইলন হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি আর মোলার অ্যাবজর্বেন্স কোফিশিয়েন্ট, বা বাংলায় হচ্ছে মোলার বিশোষণ সহগ, বিশোষণ বা শোষণ আর কি, মোলার শোষণ সহগ। আর এরপর এই সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, মানে যেই সলিউশনটার মধ্য দিয়ে লাইটটাকে পাস করবা সেটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। অ্যান্ড এল হচ্ছে লেংথ অফ দি সলিউশন, এটা হচ্ছে লেংথ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এর কিন্তু কোনো ইউনিট নাই, এটা হচ্ছে ইউনিটলেস। কারণ এ হচ্ছে কি লগ আই নট বাই আই এল, বা টি দিয়ে লিখতে পারো, আই নট বাই আই টি, মানে যতটুকু লাইট বের হয়। ঠিক আছে, যে কোনো একটা জিনিসের মধ্যে যখন এরকম লাইট ঢুকে তখন এই যে এটা হচ্ছে আই নট ইনসিডেন্ট লাইট, বের হয়ে যাওয়া লাইটটা হচ্ছে আই টি, এখানে কিছু লাইট শোষিত হয় বা অ্যাবজর্বড হয়, এটা হচ্ছে আই এ, মানে আই অ্যাবজর্বড, আই টি হচ্ছে আই ট্রান্সমিটেড, আর কিছু লাইট কিন্তু রিফ্লেক্টেড হয়। সো আই নট ইজ ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি আই এ প্লাস আই টি প্লাস আই আর, বাট রিফ্লেক্টেডটা খুবই কম। সো এর জন্য আমরা বলতে পারি অলমোস্ট যে ইনসিডেন্ট লাইটটা আই এ প্লাস আইটির সমান। ওকে, সো আমরা এই ফর্মুলা দিয়ে আসলে আই নট আর আইটির মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করতেছি। আচ্ছা, ই এর সাথে লগের রিলেশনটা একজন জানতে চাইছে, এটা হচ্ছে এরকম যে লন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লগ এক্স টাইমস লগ ই। ওকে, লগ এক্স ইন্টু লগ ই। আচ্ছা, সো এটার কোনো ইউনিট নাই, মানে এর কোনো ইউনিট হয় না। সি এর ইউনিট কি? আমরা জানি কনসেন্ট্রেশনকে মোল পার লিটারেই আমরা সাধারণত এক্সপ্রেস করি। আর লেংথের ইউনিট কি? এখানে লেংথের ইউনিটটা আমরা সেন্টিমিটারে নেই, কারণ এই স্পেকট্রোমিটারগুলো খুবই ছোট সাইজের হয়, কয়েক সেন্টিমিটার হাইয়েস্ট। এই আমি এখানে যেরকম আঁকছি এই টাইপের হয়। সো এটার লেংথটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে বলো তো এপসাইলনের ইউনিট কি হবে? এনিওয়ান? হ্যাঁ, মানে লিটার পার মোল পার সেন্টিমিটার। ঠিক আছে, সো এপসাইলনের ইউনিটটা একটু খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস একটু দেখি, যে আমরা যদি একটা গ্রাফ আঁকি, এখানে যদি একটা গ্রাফ আঁকি, এ ভার্সেস সিএল গ্রাফ, সি ইন্টু এল গ্রাফ। হ্যাঁ, সো তখন এই গ্রাফটা দেখতে এরকম হবে, একটা স্ট্রেট লাইন যার মানে এ হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস এম এক্স আমরা জানি, তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপটা হচ্ছে এপসাইলন। ওকে, সো এইভাবে সব ধরনের কম্পাউন্ডের এপসাইলন অলরেডি বের করা আছে, নেটে সার্চ করলেই পাওয়া যায়। সো এর জন্য যখনই তোমার কোনো কিছুর কনসেন্ট্রেশন বের করতে হবে, তোমার শুধু শুধু 1000 W/MV না করে ওইটার মধ্যে দিয়ে একটু লাইট পাস করবা। মানে এগুলো তো এখন মানে মডার্ন মেশিন আছে অনেক, লাইটের ইন্টেন্সিটি মেজার করা হয়, মানে যখন অনেক বেশি কনসেন্ট্রেশন আমার বারবার ক্যালকুলেট করতে হবে খুব অ্যাকুরেটলি, তখন আমরা এইটা ইউজ করবো, এই ফর্মুলা। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। অ্যান্ড এই গ্রাফটা দেখতে এরকম। আর এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আই নট বাই টি, আই নট বাই আইটি, আই নট বাই আইটি না, অ্যাকচুয়ালি আইটি বাই আই নট, আইটি বাই আই নট, এটাকে বলা হয় ট্রান্সমিটেন্স। এটার নাম হচ্ছে ট্রান্সমিটেন্স। ওকে, সো আমরা এটাকে কি লিখতে পারি? একে লগ 1/t। সো এটাও কিন্তু বিয়ার ল্যাম্বার্টের ফর্মুলাই, লগ 1/t ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। আমরা একটু পরে ম্যাথে গেলে এগুলো ক্লিয়ার হবে। আর এই ট্রান্সমিটেন্সটা অফেন পার্সেন্টেজ হিসেবে দেখানো হয়। ক্লিয়ার? সো এখন আমরা ম্যাথ দেখি। আজকে আমরা ফিজিক্স দেখবো না, আমরা এটার ম্যাথ দেখেই আজকে ক্লাস শেষ করবো। ঠিক আছে, একটু দেখো, তারপর আমরা ক্লাস শেষ করতেছি। ম্যাথগুলো খুবই সহজ, একদম ফার্স্ট ম্যাথ দেখো।
আচ্ছা, আমি এখানে সবগুলো ওইখানে করে দেখানোর দরকার নেই। দেখো, স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার, মোলার শোষণ সহগ মানে এপসাইলন হচ্ছে 10⁵ লিটার পার মোল পার সেন্টিমিটার, আর বিশোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স মানে এ হচ্ছে 1। বলছো এটার ঘনমাত্রা কত? ফর্মুলা সিম্পলি এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, সো সি ইজ ইকুয়াল টু এ বাই এপসাইলন এল। এ হচ্ছে 1, এপসাইলন হচ্ছে 10⁵, আর লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার। সো অ্যান্সার হচ্ছে 10⁻⁻5 মোল পার লিটার। এমসিকিউতে আসার মতো না। ক্লিয়ার? এর পরেরটা, স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার, এটা আমি একটু ইসে করে দেখাই। স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সেলে রাখা একটি নমুনা দ্রবণ মানে একটা সলিউশন যার লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার। বলা হয়েছে যে এটার মধ্যে দিয়ে একটা ফিক্সড ওয়েভলেংথের লাইট যখন পাস করি তখন সেটা 80% ট্রান্সমিট করে, মানে ট্রান্সমিটেন্স হচ্ছে 80%, দ্যাট ইজ 0.8। বলছে ওই লাইটের ওয়েভলেংথ মানে ওই লাইটের ওই ফিক্সড ওয়েভলেংথে সলিউশনের মোলার অ্যাবজর্পটিভিটি বা মোলার শোষণ সহগ উইচ ইজ এপসাইলন হচ্ছে 2। এখানে আবার একটা ঝামেলা, ওরা কিন্তু 2 এর ইউনিট দেয়নি, না দিলেও তোমার বুঝে নিতে হবে এটার ইউনিট লিটার পার মোল পার সেন্টিমিটার। আমাদেরকে বলছে যে নমুনার মোলার ঘনমাত্রা কত, মানে সি ইজ ইকুয়াল টু হোয়াট। সো এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, এ হচ্ছে লগ 1/t এপসাইলন সিএল। সো তোমার সি হচ্ছে লগ 1/t ডিভাইডেড বাই এপসাইলন এল। তুমি এখানে ক্যালকুলেটরে বসাও, হয়ে যাবে। লগ 1/t মানে 1/t হচ্ছে 0.8 ডিভাইডেড বাই এপসাইলন হচ্ছে 2, এল হচ্ছে 1, অ্যান্সার হবে 0.048। এই কোশ্চেনটাকে খুব ইন্টারেস্টিংলি স্যাররা আরেকভাবে চেঞ্জ করে। 80% ট্রান্সমিট না করে বলে 20% অ্যাবজর্ব করছে, 20% অ্যাবজর্ব করছে। সো 20% অ্যাবজর্ব করছে মানে কি, এখানে ভিতরে 20% ও খেয়ে ফেলছে, বাকি 80% ও বের করে দিচ্ছে, তার মানে ট্রান্সমিটেন্স হচ্ছে 80% অর 0.8, আর ট্রান্সমিটেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি এল, তোমার আই এল বাই আই নট, তাই তো? সো এ হচ্ছে লগ 1/t, কারণ এ হচ্ছে লগ এল নট আই নট বাই আই এল। আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি, সো এখানে জাস্ট বসাই দিব অ্যান্ড আনসার চলে আসবে। সো তোমার দেখতে হবে যদি বলে যে এত পার্সেন্ট অ্যাবজর্ব করছে, তুমি ওইখান থেকে ট্রান্সমিটেন্সটা আগে বের করে নিবা। ক্লিয়ার? এরপর পরেরটা দেখো, 7.9 স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার একটা সেলে আমি 4.48 ppm কনসেন্ট্রেশনের KMnO4 রাখছি, যেটা 520 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইটে এতটুক ট্রান্সমিটেন্স দিছে। ইম্পর্টেন্ট ম্যাথ, পুরোটাই নেই। দেখো এখানে কি বলছে, দেখো যে আমাদের যেসব ইনফরমেশন দাও আমরা আগে লিখি। এল ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার বলে দিছে, কনসেন্ট্রেশনটা পিপিএমে দেওয়া। সো আমাদের কি করা উচিত, আমরা তো পিপিএম থেকে মোলারিটিতে নিতেই পারবো। সো 4.48 ppm মানে কি, মিলিগ্রাম পার লিটার। সো 4.48 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার, অ্যান্ড দেন মোলারিটিতে নেওয়ার জন্য আমাদের এটাকে মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে। KMnO4 এর মলিকুলার ম্যাস হচ্ছে, ওরা বলে দিচ্ছে 158। সো এত মোল পার লিটার। সো এটাকে ক্যালকুলেট করো। এটা হচ্ছে আমাদের সি। আমাদের দরকার হচ্ছে মোলার বিশোষণ মাত্রা, মানে এপসাইলনের ভ্যালু চাইছে। ঠিক আছে? সো এপসাইলনের ভ্যালু হচ্ছে কি, এ বাই এপসাইলন হচ্ছে এ বাই সিএল, রাইট? এ হচ্ছে আবার লগ 1/t। আমাদেরকে টি এর ভ্যালু দিয়ে দিছে 0.309, আর সি তো এই যে বের করলাম, এল তো 1। সো আমরা এটা ক্যালকুলেট করি একবারে, লগ 1/t
সি হচ্ছে আগের অ্যান্সারটা, আর এল হচ্ছে 1। অ্যান্সার আসছে তোমার 7 মানে 1.8 ইন্টু 10⁴ আর কি, অলমোস্ট। তো এটাই আমাদের অ্যান্সার। দেন এরপরে দেখো আর দুইটা আছে, এইটা স্পেকট্রোমিটারের 2 সেন্টিমিটার সেলে রাখা এত মোল পার লিটার কনসেন্ট্রেশনের কোনো একটা সলিউশনের, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রেখো, এই ইসের ওয়েভলেন্থটা কিন্তু ইউজলেস, ওইটা জাস্ট তোমাকে একটু কনফিউজড করার জন্য দিছে, ওইটা কিন্তু দরকার নেই। ঠিক আছে, আমাদেরকে এখানে এল দেওয়া আছে 2 সেন্টিমিটার, সি দেওয়া আছে 3.85 ইন্টু 10⁻⁻4 মোলার, অ্যান্ড অ্যাবজর্বেন্স বা বিশোষণ মাত্রা দেওয়া আছে 0.78, আর ওইটার আমাদের এপসাইলন বের করতে বলছে। সো এপসাইলন ইজ ইকুয়াল টু A/CL, ক্যালকুলেট করো অ্যান্সার চলে আসবে 0.78 ডিভাইডেড বাই 3.85 ইন্টু 10⁻⁻4 ইন্টু 2। সো অ্যান্সার হচ্ছে 1.012 ইন্টু 10⁻³ লিটার পার মোল পার সেন্টিমিটার। অ্যান্ড লাস্ট এটাও একদম সেম, এল দেওয়া আছে 2 সেন্টিমিটার, সি দেওয়া আছে 3.75 ইন্টু 10⁻⁻4, অ্যান্ড এপসাইলন দেওয়া আছে 10⁻³ লিটার পার মোল পার সেন্টিমিটার। তুমি এখান থেকে এ বের করবা, এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, অ্যান্সার আসবে 0.74। সো আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ। তোমরা এই চ্যাপ্টারটা পুরোটা আবার রিভাইজ দিবা, অ্যান্ড প্রথম থেকে ভিডিওগুলো লাগলে দেখবা। অ্যান্ড ব্লিচিং পাউডারের একটা এক্সাম্পলের ম্যাথ, না ওইটা বলছিলাম যে ওইটা আমি বলছি বই থেকে পড়বা, আমরা ব্লিচিং পাউডারটা ওইটা তুমি বইয়ের থেকে একটু পড়ে নিও। ও আচ্ছা, তুমি যেটা বলছো আমি বুঝছি, ব্লিচিং পাউডারের ম্যাথ না, সিএ এটা দেখাইছিলাম না ওই দিন, একটা ইসে তো ছিল সিএ ও সিএল। আচ্ছা ওইটা তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে আমি দেখাই দিব। সো এই পুরো চ্যাপ্টারটা আমি বলি কিভাবে পড়বা। তোমার এই পুরো চ্যাপ্টার ফার্স্ট অফ অল তুমি ভিডিওগুলো আবার লাগলে দেখবা, বা তুমি যে নোট করছো এগুলো পড়বা, ভিডিওস দেন নোটস। এর পাশাপাশি তোমার মেইন অ্যাক্সেস হচ্ছে হাজারিনাক স্যারের বই, এটার যত এক্সাম্পল এক্সারসাইজ যা আছে প্রত্যেকটা যাতে তুমি পারো। ঠিক আছে, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের জন্য পারফেক্ট একটা রিভিশন প্ল্যান। একবার রিভাইজ দাও, দেখবা এই চ্যাপ্টার আর জীবনেও তোমার ভুল হবে না। ওকে, সো আজকে আমরা এখানেই শেষ করতেছি। আর ফিজিক্স আমরা একবার নেক্সট উইকেই দেখি। আর প্রজেক্টাইলের আমি যে শিটটা দিব ওইখানে 10টা হচ্ছে ইজি ম্যাথ আছে, সো আমি ওই 10টা ম্যাথ দিয়ে দিব, আর বাকি 10টা নেক্সট উইকের পর। ক্লিয়ার? আর তোমাদের কারো কি কিছু বলার আছে? ইটাকে কি বলা হয়? আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই জোহার, একটু মাইক অন করে বলো। আর সাফওয়ান বলো। হ্যাঁ, এটা হচ্ছে আমি রুটিনটা চেঞ্জ করব। তোমাদের তো রাজুকের রুটিন দেখলাম, সো আমি টাইমটা চেঞ্জ করব। ঠিক আছে, আমি দিলে বিকালের দিকেই দিব। আমার থার্সডেতে আমি আমার ফ্রি টাইমটা বলি। থার্সডেতে আমি হচ্ছি সকাল, থার্সডেতে সকালে হচ্ছে আমি 10টা থেকে তোমার ফ্রি, আর 12টা থেকে 2টা তো অ্যাকচুয়ালি পড়ানো যাবে না, ওই টাইমে তো লাঞ্চ আছে, শাওয়ার আছে। এরপর আবার 6:30টার আগ পর্যন্ত ফ্রি। বুঝতে পারছো? সো আমি এর মাঝখানে যে কোনো টাইমে তোমাদের সাথে সবার সাথে যেটা ইন্টারসেকশন হবে আমি ওইটাতেই নেব। সো সবাই এক কাজ করবা, যারা যারা ক্লাসে আসো সবাই আজকে রাত্রে 10টার দিকে, মানে আমি এখন তো ওই ভিডিওর ইয়েটিয়ে দিব, ওইটার পর আজকে বা কালকে তুমি তোমার স্কুলের শিডিউলটা একটু আমাকে লিখবা, যে থার্সডেতে তোমার স্কুল কয়টা থেকে কয়টা, একদম এক্স্যাক্ট টাইম লিখবা। তুমি তোমার রেস্টের টাইম সহ লেখো না, স্কুলের এক্স্যাক্ট টাইম কয়টা থেকে কয়টা, অ্যান্ড থার্সডেতে অন্যান্য কোচিং কয়টা থেকে কয়টা। ওকে, আমি মোস্ট প্রবাবলি ক্লাসটা শিফট করে 4টায় দিতে পারি, এটা হচ্ছে আপাতত ডিসিশন, বাট যদি তারপরেও সমস্যা হয় আমি এটা চেঞ্জ করবো। ঠিক আছে, সো সবাই একটু আমাকে এটা জানাবে।
আচ্ছা সমস্যা নেই ওইটা অ্যাটলিস্ট তোমাদের বিকালে 4টার সময় ক্লাস থাকবে না, এটা আমার মনে হয়। তুমি কি মর্নিং শিফটে নাকি ডে শিফটে? ওইটা কি মর্নিং শিফটে না? এটা শিফট কি একটাই? আচ্ছা তাহলে তোমার বিকালে ক্লাস থাকবে না, এটা নিয়ে টেনশন নেই। আর এছাড়া বাকি কারো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে করতে পারো। কারো যদি ইচ্ছা হয় এই চ্যাপ্টারে তুমি হাজারিনাগের পর গুহর বই করতে পারো, বাট আমার মতে করার দরকার নেই, শুধু শুধু তোমার টাইম ওয়েস্ট। যদি চাও যে আমি আরেকটু বেশি প্র্যাকটিস করব, করতে পারো, ঠিক আছে, এটা অপশনাল, বাট না করলেও কোনো সমস্যা নেই। বাট এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ বলো। ই না, এপসাইলন। ই হচ্ছে ই না, এটা হচ্ছে এপসাইলন, এপসাইলন সিএল, এপসাইলন। আর এইখানে তোমাদের দেখবা যে এই চ্যাপ্টারে লাস্টের দিকে কিছু জিনিস আছে, যেমন তোমার স্পেকট্রোস্কোপি, তারপর হচ্ছে এটাকে কি বলে, স্পেকট্রোস্কোপি আছে, আর হচ্ছে হ্যাঁ এই স্পেকট্রোস্কোপি রিলেটেড কিছু ডিসকাশন আছে। এইগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা মানে এগুলো আমাদের কোথাও আসবেও না, মানে এইচএসসিতেও না, তারপর অ্যাডমিশন টেস্টেও না। আর এখান থেকে কিছু এমসিকিউ আসে, বাট এইটা আমাদের তোমার আমরা যখন চ্যাপ্টার 2 পড়বো, এরপরের যে চ্যাপ্টার সেইখানে আমরা দেখব, ঠিক আছে। চ্যাপ্টার 2তেও এটা আছে, স্পেকট্রোস্কোপির টপিকটা চ্যাপ্টার 2তে আছে, ওইখানে অ্যাকচুয়ালি এটা দেখাবো। বাট এটা খুবই মাইনর একটা টপিক, আমি হয়তো এটা নিয়ে 15 মিনিট হাইয়েস্ট ডিসকাস করবো। আর গাণিতিক রসায়ন যারা করতে চাও করতে পারো, এখন করতে পারো, সমস্যা নেই। গাণিতিক রসায়ন যদি হাজারিনাগ পুরোটা হয়ে যায়, গাণিতিক রসায়ন চাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা হবে না। আমি পার্সোনালি গাণিতিক রসায়ন করিনি, আমি শুধু হাজারিনাগের বই আর গুহ করেই আমার হয়ে গেছে। আর গাণিতিক রসায়নে অ্যাকচুয়ালি অনেক ম্যাথ, শুধু শুধু এত টাইম আসলে তুমি টাইম পাবা না। দেখবা কলেজ শুরু হইলে বাংলা, ইংলিশ, বায়োলজি পড়তে গিয়ে এইগুলা তোমার এত তেল থাকবে না, তখন যে কোনো একটাই ঠিক মতো করা টাফ। এখন তো তোমার টাইম আছে, এর জন্য করতেছো, বাট কলেজ শুরু হলে যে কোনো একটা টেক্সট বুক, যে কোনো একটা গাইড হাইয়েস্ট এইগুলো সলভ করা হয়, মাল্টিপল টেক্সট বুক ধরাও হয় না। সো এর জন্য মাল্টিপল বই কেনার আইডিয়াটা বাদ দেয়। হ্যাঁ আফিয়া বলো। এটা গুহ স্যারটা তুমি করবা কি না এটা তোমার উপর, কমপ্লিটলি তোমার উপর। যদি তুমি টাইম পাও, ইচ্ছা হয়, করে দেখতে পারো। আমি মানে এখানে অপিনিয়ন দিব না কোনো, ঠিক আছে। এটা তুমি টাইম পাইলে করো, নাইলে করো না। তোমার মানে হাজারিনাগ করলে অ্যাডমিশন পর্যন্ত কোনো সমস্যা হবে না, এটা আমি বলতে পারি, ঠিক আছে। সো গুহ স্যারটা তুমি করবা কি না এটা তোমার উপর, কারণ ওইখানে সেম ম্যাথগুলাই আছে, বাট তোমার একটু ডাটা চেঞ্জ করে দেওয়া আছে, বুঝছো। আর গুহর বইটা অনেক অগোছালো করে লেখা, এর জন্য আমি গুহর বইটা মানে প্রেফার করি না। যদিও আমার টিচার ছিল, বাট আমি গুহর বই কখনোই ওইভাবে পড়িনি। সো আমি ভিডিওটা এখানে স্টপ করি।